প্রিয় লিসেনার্স, এখন এমন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক ঘটনা। আপনারা ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক ঘটনা অনেকেই শুনতে চান। এবার এমন একটি ঘটনা আমরা পেয়েছি, এটি উপজাতি সম্প্রদায়ের কোনো একটি পরিবারকে কেন্দ্র করে। তো আমরা এমন একটি সম্প্রদায়ের কথা জানবো, সেই সম্প্রদায়ের নাম হচ্ছে ম্রো। এই ম্রো উপজাতির একটি পরিবারের সাথে একটি নির্মম নৃশংসতার ঘটনার প্রেক্ষাপটে একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা ঘটে। তো চলুন আমরা মূল ঘটনায় যাব, কিন্তু তার আগে আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রিয় লিসেনার্স, চলুন শুরু করি। আমি জয় বড়ুয়া, ছদ্মনাম, চট্টগ্রাম থেকে বলছি। আসলে আমি বিজ্ঞানের ছাত্র হওয়ায় কখনো প্যারানরমাল বিষয় তেমন একটু বিশ্বাস করতাম না। ইনফ্যাক্ট স্রষ্টার অস্তিত্বেও সন্দেহ ছিলাম। কিন্তু বর্তমানে আমি স্রষ্টা কিংবা তাদের অস্তিত্বে সম্পূর্ণ বিশ্বাসী বলতে পারেন। আমি প্রমাণ পেয়েই তাদের অস্তিত্বে বিশ্বাস করতে শিখেছি। মূল ঘটনায় আসি। সালটা 2007। আমি তখন এসএসসি পরীক্ষার্থী। স্থানীয় একটা স্কুলের ভালোই ছাত্র ছিলাম আমি। একজন মুসলিম মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল। একটা পর্যায়ে কিছু সমস্যার কারণে আমার বাবা আমাকে চকরিয়ায় পাঠিয়ে দেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে। স্কুলটা কক্সবাজার জেলার শীর্ষ স্কুল ছিল, অনেকেই সেটা জানবে হয়তো। সুতরাং বিভিন্ন জায়গা থেকে ওখানে লেখাপড়া করতে আসতো ছেলেমেয়েরা, বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, মহেশখালী সহ ওই দিকের এলাকাগুলো থেকে ছেলেমেয়েরা আসতো পড়তে। যেহেতু বছরের অর্ধেক সময় আমি ওখানে যাই, সেহেতু আমার কোনো বন্ধু বান্ধব ছিল না সেখানে। ওখানকার ছাত্রাবাসে আমি উঠি। হঠাৎ নতুন জায়গায় গিয়ে আমি স্বাভাবিকভাবেই মানসিকভাবে কষ্টে ছিলাম। এদিক ওদিক ঘোরাফেরা করতাম, কারোর সাথে কথাবার্তা বলতে পারতাম না। হোস্টেলে আমার সিটের 2 সিট পরেই একটা ছেলে ছিল, তার নাম অং ম্রো। ওর নাম আসলে অং ম্রোই ছিল। সে ছিল ম্রো সম্প্রদায়ের ছেলে। আমি যাবার পরে দেখতাম ও সবসময় চুপচাপ থাকতো, কারোর সাথে তেমন কোনো কথাবার্তা বলতো না, সবসময় একা একা থাকতো, এবং ওর বয়স অন্যদের থেকে একটু বেশি ছিল। অথচ হোস্টেলে থাকা প্রায় সবাই দুষ্টু মনের হয়, আমিও কম ছিলাম না। অল্প সময়ে আরো 2-4 জন সহ আস্তে আস্তে সবার সাথে বন্ধুত্ব হয়ে যায়। অং কমার্সের ছাত্র ছিল, তাই একবার পরীক্ষার হলে ও আমার পাশে বসে, আমার পাশেই তার সিট পড়ে। ও ইংরেজিতে একটু দুর্বল ছিল। ওই দিন ইংরেজি পরীক্ষায় আমি ওকে বেশ হেল্প করি। পরীক্ষা শেষে বের হয়ে ও আমাকে ধন্যবাদ জানায়, আর এভাবেই অঙ্কে আমার জানার সুযোগ হয়। এরপর দুজনে ভাত খেতে যাওয়া, আড্ডা দেওয়া শুরু হয়। কিন্তু ও কেবল আমার সাথেই কথা বলতো, আর তেমন কারো সাথেই মিশতো না। আমি প্রথমে ওর সম্পর্কে জানি, আর আগে তো ওর সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। কিন্তু একটা বিষয় খেয়াল করতাম, ও প্রতিদিনই বিকেলে মাগরিবের আজান পর্যন্ত সে কোথাও যেন হারিয়ে যেত, মানে চলে যেত। আমি ফুটবল ক্রিকেট খেলতাম বলে ওর না থাকার ব্যাপারটা তেমন একটা খেয়াল করিনি, কিন্তু আমি লক্ষ্য করতাম একটা পলিথিনে কিছু নিয়ে সে যেন কোথায় যেত, আবার মাগরিবের আজানের পরে চলে আসতো, এবং স্বাভাবিকভাবেই সে সব কাজ করত। তো একবার কি হলো, রমজান মাসে যখন ইফতার দেয়া হতো আমাদের ডাইনিং এ, তখন কিন্তু সবাইকে ইফতার দেয়া হতো। আমি ইফতারের সময় ওকে ইফতার করানোর জন্য খুঁজতে থাকি।
তো অনেক খোঁজাখুঁজির পর দেখলাম আমাদের স্কুলের নির্মাণাধীন ভবনের 4 তলায় একটা রুমে ও দুটো টেবিল পাশাপাশি রেখে পা দুটো দুপাশে দিয়ে মার্শাল আর্ট প্র্যাকটিস করছে। প্রথমে আমি দেখে অবাক হয়ে যাই, কারণ ওর পরনে ব্ল্যাক বেল্ট আর সাদা প্যান্ট, যেগুলো মার্শাল আর্টের খেলোয়াড়েরা পরে। অনেক কঠিন ভাবে অনুশীলন করছিল সে। এক পর্যায়ে লাফিয়ে নেমে অনুশীলন করছিল। পরে যখন ঘুরে অনুশীলন করছিল তখন আমাকে দেখেও দাঁড়িয়ে যায়, আর আমিও অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকি। পরে ও দৌড়ে এসে আমাকে হাত ধরে বলল, এসব যেন আমি কাউকে না বলি। আমি বললাম, অং, তোমাকে দেখে তেমন কিছু কিন্তু মনে হয় না, আর তুমি এত ভালো মার্শাল আর্ট পারো। অং কাপড় চেঞ্জ করতে করতে বলল, এতদিন কেউ জানতো না, আজ তুমি জেনে গেলে। এটা বলে সে হেসে দিল। পরে দুজনে হোস্টেলে চলে আসি। আসার পর অং আগের মতো স্বাভাবিক, একদম চুপচাপ শান্ত একটা ছেলে, অথচ সে মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট হোল্ডার ছিল। পরে আমি ওর সম্পর্কে আরো জানতে আগ্রহী হই, আর দুষ্টুমি করে এবং ওর কাছ থেকে আরো ভালো কথা, মানে ওর সম্পর্কে জানার জন্য ওকে আমার প্রেমের কথা বলতে থাকি। আমি আগের স্কুলে যে একটি মুসলিম মেয়ের প্রেমে পড়েছিলাম সেই বিষয় সম্পর্কে বলি। অং বলতে থাকে তার পুরো জীবনী আর কালো জাদুর কিছু সত্য ঘটনা। একদিনে না, ধীরে ধীরে আমি অংকে জানতে পারি। সে কে, কিভাবে এখানে এসেছে, কিভাবে বা সে ব্ল্যাক বেল্ট উপাধি পেল। অং যেভাবে বলেছে সেভাবে বলছি। আমি অং ব্রো। আমার বাড়ি বান্দরবান জেলার থানচি থেকে আরো অনেক গহীনে বড় ভান্তের গ্রাম নামক একটি গ্রামে। বড় ভান্ত শব্দের অর্থ হচ্ছে বৌদ্ধ ভিক্ষু। ওই গ্রামেই আমার জন্ম। আমাদের গ্রাম গহীন হওয়ায় আধুনিকতার ছোঁয়া তেমন লাগেনি বললেই চলে। থানচি থেকে প্রায় 3 ঘন্টা মোটরসাইকেলে, তারপর পায়ে হেঁটে আরো অনেক গভীরে ছোট্ট একটি ছড়া। ছড়া মানে হচ্ছে নদী, ছোট্ট নদী। পাহাড় পেরিয়ে আমাদের গ্রাম। যদিও বা আমাদের মূল গ্রামে আসতে অনেকগুলো পাহাড়ই পাড়ি দিতে হয়। আমার নানা একজন তান্ত্রিক আর কবিরাজ ছিলেন। অনেক নামডাক ছিল ওনার। সবাই ওনাকে থানত্রাই নামে চিনত। আমাদের গ্রামে যত মানুষের টুকটাক অসুখ বিসুখ হতো সবকিছুই উনি নিজেই ট্রিটমেন্ট করতেন। এবং আশ্চর্য হলেও সত্যি যে যে কেউই ওনার কাছে যেত মোটামুটি উপকার পেয়ে ফিরত। উনি গাছ গাছারা বিভিন্ন ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র দিয়ে চিকিৎসা করতেন। আমার মা আমার নানার একমাত্র মেয়ে ছিলেন। একমাত্র মেয়ে, তার চোখের মণি ছিল। তাই বিয়ের পর আমার নানা তার মেয়েকে বাইরে যেতে দেননি, জামাই সহ তার বাড়িতেই রেখে দেন। জামাইকেও আমার নানা খুবই ভালোবাসতেন, নিজের ছেলের মতোই দেখতেন। সুন্দর একটি গোছানো পরিবার ছিল। এর বেশ কিছু বছর পর আমি জন্ম নেই। আমরা আমার নানার বাড়িতেই যেহেতু থাকতাম, আর আমার বাবা একজন কৃষক ছিলেন। আমার বয়স যখন 10 বছর, তখন পাহাড়ি একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে ফসল নিয়ে আমার বাবা ঝগড়া বিবাদ করে। সম্পূর্ণ অন্যায়ভাবে তারা আমার বাবার কাছে ফসল দাবি করে। আমার বাবা তা দিতে অস্বীকৃতি জানায়। কেনই বা দিবে? হাড় ভাঙা খাটুনি করে সে ফসল ফলিয়েছে পাহাড়ের মাটিতে। আর পাহাড়ের মাটিতে ফসল চাষ করে তা খাদ্যের জন্য উপযোগী করা এত সহজ কাজ নয়। এটি অনেক কঠিন কাজ। আর ওই সন্ত্রাসী গোষ্ঠীরা তারা বিভিন্ন কৃষকদের কাছ থেকে অন্যায়ভাবে বিভিন্ন কিছু ছিনিয়ে নিয়ে যায়। যেই প্রতিবাদ করে তাকেই হত্যা করে। সেখানে দেশের কোনো আইন মনে হয় একদম অচল। সেখানে তাদের কথাই থাকে আইন। কখনো কখনো সামরিক বাহিনীদের হস্তক্ষেপে
পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তারা দূরে পালিয়ে যায়। কিন্তু এরকম দুর্গম এলাকায় সবসময় সরকারের সহযোগিতা পাওয়া সম্ভব নয়, তাই অনেক মানুষকেই সবসময় উৎকণ্ঠায় থাকতে হয় এই সন্ত্রাসী গোষ্ঠীর। ঝগড়া বিবাদ করার কারণে ওরা আমার বাবাকে অপহরণ করে নিয়ে যায়। এর কিছুদিন পরে খবর আসে ওরা বাবাকে মেরে ফেলেছে। আমার নানা এ সংবাদ পেয়ে এই সন্ত্রাসী নেতাদের বুঝতে পারে যে কারা ছিল, এবং আমার নানা এই দলের এক নেতাকে খবর পাঠায়। আমার নানার কথা শুনে সেই নেতা অনেক ভয় পেয়ে যায়, কেননা ওই নেতার সঙ্গীরা কাকে মেরেছে সেটা তিনি জানতেন না। পরে আমার নানার ডেকে পাঠানোর পর জানতে পারেন ওই নেতা না আসা পর্যন্ত আমার নানা আমার বাবাকে দাহ করতে দেননি। পরে নেতা ও তার অন্য সঙ্গীরা এসে নানার কাছে ক্ষমা চায় আর নিজেরাই আমার বাবার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেন। পরে ক্ষতিপূরণ বাবদ 1 লাখ টাকা আমার নানাকে দিতে চায়, কিন্তু আমার নানা সেটা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে আমার বাবার বড় ভাইকে অনেক অনুরোধ করে ওই নেতা টাকাগুলো ওনার হাতেই দেন। টাকা দিয়ে চলে যাওয়ার সময় উনি নানাকে আশ্বাস দেন আমার দলের যারা আমার বাবাকে মেরেছে তিনি তাদেরকে মেরে ফেলবেন। পরে আমার নানা ওনাকে বলল যে যা করার তিনি নিজেই করবেন, ওই নেতাকে কিছুই করতে হবে না। এ কথা শোনার সাথে সাথে ওই নেতা হাতের অস্ত্র ফেলে আমার নানার পায়ে পড়ে ক্ষমা চায় এবং হাউমাউ করে কাঁদতে থাকে, কারণ ওই নেতা ভালো করেই জানে আমার নানার ক্ষমতার সম্পর্কে। নানা শুধু এতটুকুই বলেন যে যারা নির্দোষ তাদের তিনি কিছুই করবেন না, কিন্তু যারা সত্যিকারের অপরাধী তাদেরকে তিনি শাস্তি দেবেন, কারণ আমার বাবা মানে আমার নানার জামাই সম্পূর্ণভাবে নির্দোষ ছিলেন। একজন নিরপরাধ মানুষকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা এবং হত্যা করার পর লাশকে বাড়ির কাছাকাছি রেখে যাওয়া, এটা কেউই সইতে পারে না। যাই হোক, আমার নানা আমার বাবার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেন। আমার বাবার দাহ সম্পন্ন হয় আমাদের ধর্মের রীতি অনুযায়ী। আমার নানা আমার বাবার দেহভস্যের কিছু অংশ নিয়ে একটা প্লাস্টিকের কৌটায় নিয়ে ঘরে চলে যান এবং ওই দিনের পরে কারোর সাথেই তেমন আর কথা বলতেন না, শুধু নিজের রুমে দিনরাত কি কি যেন মন্ত্র পাঠ করতেন। বলে রাখা ভালো, আমাদের সম্প্রদায়ে কেউ মারা গেলে 1 সপ্তাহের মধ্যে তার জন্য কিছু ধর্মীয় অনুষ্ঠান করার নিয়ম রয়েছে, কিন্তু নানার নির্দেশে সেই অনুষ্ঠান করা হয়নি। প্রায় 3 দিন পর আমার নানা আমার বাবার দাহ করার জায়গায় এসে চারদিকে 4টি কাঠি পুঁতে দেন এবং লাল সুতো দিয়ে পুরো দাহ স্থানটি ঘিরে বেঁধে দেন আর 4টি মোমবাতি জ্বালিয়ে দেন, সাথে কি কি যেন অনেক মন্ত্র পাঠ করতে থাকেন। একটানা প্রায় 2 রাত তিনি মন্ত্র পাঠ শেষে উঠে দাঁড়ান। তারপর আমার মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেন। এরপর নানা আবার তার রুমে চলে যান আর সাথে নিয়ে যান ওনার পছন্দের খাবার, গুঁড়ো দুধ, পান, সুপারি আর জর্দা। আমার নানার এমন কাজ দেখে পুরো গ্রামের সবাই, এমনকি থানচির লোকজন অনেক ভয় পেয়ে যান, কেননা নানার তান্ত্রিক বিদ্যা সম্পর্কে সবাই অনেক ভালো করেই জানতেন। যেহেতু আমার বাবাকে রাতে হত্যা করা হয়েছিল, সেহেতু কে বা কারা করেছে সেটা কেউই জানতো না, তাই সবাই ভয় ছিল যে কার কি ক্ষতি হয়। বাবার মৃত্যুর 8তম দিনে খুব সকাল সকাল 2 জন মহিলা আর 1 জন পুরুষ পাগলের মতো এসে নানাকে খুঁজতে থাকে। অনেক ডাকাডাকির পর নানা রুম থেকে বের হয়ে তাদেরকে বলেন, রাগান্বিত ভাবেই ধমক দিয়ে বলে ওঠেন, তোরা বাড়ি চলে যা, আমি তোদেরকে কিছুই করতে চাই না, আমার মেয়ে বিধবা হয়েছে, তোরাও হবি, তোদের ক্ষমা নেই। এই বলে নানা আবার তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। সেই মহিলাদের চিৎকার আর কান্নাকাটিতে গ্রামের সবাই এসে আমাদের উঠোনে জটলা পাকায় ফেলে।
পরে নানার কথা অনুযায়ী গ্রামবাসী ওই মহিলার পুরুষটাকে চলে যেতে বলেন এবং তাদের জিজ্ঞেস করেন তারাই কি আমার বাবাকে মেরেছে কিনা, আর কেনই বা তারা নানার কাছে এভাবে ছুটে এসেছেন। তখন সেই মহিলারা বলতে লাগলেন, আজ থেকে প্রায় 4-5 দিন আগে সেই দুইজন মহিলার একজনের স্বামী আর একজনের ভাই গভীর রাতে বাড়ি ফিরেন। স্বাভাবিকভাবেই তারা প্রায় রাত করে বাড়ি ফিরত, যেহেতু তারা স্থানীয় একটি সন্ত্রাসী দলের সাথে জড়িত ছিল, সেহেতু এই ব্যাপারে বাড়ির অন্যরা তেমন কিছুই বলতো না। কিন্তু সেই রাতের 2 দিন পরে এক রাতে তারা দুজনেই দুজনের বাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায় এবং একটা সময় বিকট শব্দ করে চিৎকার করে এবং ঘুম থেকে অনেক ভয় পেয়ে উঠে কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে, ও আমাকে মারতে এসেছে, আমাকে মেরে ফেলবে। এভাবে চিৎকার করে কাঁদতে থাকে এবং অবাক করা বিষয় হলো দুজনের একই সাথে একই সময় একই ঘটনা ঘটা শুরু হয়। দুজনের বাড়ির অন্য সদস্যরা দুঃস্বপ্ন দেখেছে ভেবে প্রথম রাতটা কাটিয়ে দেয়, কিন্তু ওই দিন থেকে কি সকাল, কি রাত, কি দুপুর, কি সন্ধ্যা, প্রতি মুহূর্তেই তারা কাঁদতে থাকে আর বলতে থাকে, ও আমাকে মেরে ফেলবে। এক পর্যায়ে বাড়ির লোকেরা জিজ্ঞেস করতে করতে তারা সত্যি কথা বলে দেয় যে তারাই আমার বাবাকে মেরেছে এবং তারা আমার বাবার হত্যাকারী। আমার বাবাকে নাকি সবসময় চোখের সামনে তারা দেখছে এবং আমার বাবা ওদেরকে মারতে আসছে। দুজনের পরিবার একই এলাকায় হওয়ায় তাদের এমন কথা শুনে তাদের পরিবারের পরামর্শে স্থানীয় এক কবিরাজের কাছে তারা যান। কবিরাজ সন্ধ্যায় আসনে বসেন। এই ব্যাপারে বিস্তারিত কিছু জানতে সেই কবিরাজ চেষ্টা করেন। অল্প সময় পরেই এক লাফে ওই কবিরাজ উঠে দাঁড়িয়ে যান এবং অনেক ভয়ে ভয়ে বলতে থাকেন, আমাকে মাফ করে দেন, আমি আমার জীবনে এরকম কিছুই মোকাবেলা করিনি। এটা অনেক উচ্চ স্তরের কালো জাদু এবং কালো জাদুর শুধু নয়, এই কালো জাদুর সাথে ভয়ানক ডাকিনী বিদ্যা প্রয়োগ করা হয়েছে এবং এটা কোনো জিন ভূতের কাজ নয়, এটা আরো উঁচু স্তরের কিছু এখানে রয়েছে। শুধু জিন ভূতের হলে কিছুটা সমাধান দেয়া যেত, এটা এমন এক বিদ্যা এবং এমন এক ভয়ানক কিছু এসেছে এখানে, যেটা এটা কি জিন ভূত নাকি অন্য কিছু আমি বুঝতে পারছি না, সুতরাং এর মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব নয়। এবং যিনি এসব করছেন তিনি সেই কাজে নিজের জীবন অধিষ্ঠান করে কাজ করে গেছেন এবং এমন ভাবে নিজের সমস্ত বিদ্যা দিয়ে এই ডাকিনী বিদ্যাকে প্রয়োগ করেছেন যেটা কাটানো কার পক্ষে সম্ভব নয়, শুধুমাত্র যে করেছে সেই পারবে। আর তোমরা এর সমাধান করতে পারবা না, সে যার কাছেই যাও না কেন। আর তোমাদের রোগীর মৃত্যু 9 থেকে 11 দিনের মধ্যেই হয়ে যাবে। আর এই কাজ যিনি করেছেন তিনি আমার বিশ্বাস আমার গুরু ধামচাই সারা আর কেউ হতে পারেন না, কারণ পুরো পার্বত্য এলাকায় এরকম ভয়ানক ডাকিনী বিদ্যা প্রয়োগ করা শুধু তার পক্ষেই সম্ভব। তোমরা যদি চাও সেখানেই যাও, সেখানে গিয়েই সমাধান হতে পারে, এছাড়া আর কেউ এটার সমাধান করতে পারবে না। এই কথা বলে ওই কবিরাজ 2 হাত করজোড়ে নমস্কার করলেন এবং বললেন, গুরু আমাকে ক্ষমা করো, আমি তোমার কাজে হাত দিয়েছি, তুমি কিছু মনে করো না, কষ্ট নিও না। কবিরাজের এমন অসহায় কথা শুনে রোগীর আত্মীয় স্বজনরা পাগল প্রায়। তখন তারা খবর নিয়ে জানতে পারে আমার নানা এবং আমার বাবার সম্পর্কে। পরে তারা নানার কাছে ছুটে আসে ক্ষমা চাইতে, কিন্তু আমার বাবা নিরপরাধ থাকায় আমার নানা নাছোড়বান্দা ছিলেন। তার নয়নের মণি মেয়ের জামাইকে নৃশংসভাবে হত্যা করেছে বিনা অপরাধে। আমার নানার কথা ছিল আমার জামাইয়ের যদি কোনো অপরাধ থাকতো তাহলে আমি এতটা কঠোর হতাম না, কিন্তু বিনা অপরাধে একটা নিরীহ মানুষকে, যে কারো সাথে নেই পাচে নেই, শুধু পরিবার নিয়েই থাকে, তাকে এইভাবে হত্যা করা কোনোভাবে তোমাদের উচিত হয়নি। শুধু তাকে কেন, এভাবে কোনো মানুষকেই হত্যা করা উচিত নয়। সুতরাং
এই কাজের কোনো ক্ষমা হবে না। যাই হোক, নানার এই দৃঢ় সংকল্প দেখে তারাও তাদের বাড়িতে চলে যান। নানা আবার নিজেকে নিজের ঘরে বন্দি করে নেন আর সাধনায় মগ্ন হয়ে যান। বাবার মৃত্যুর 11 দিনের মাথায় খবর আসে সেই দুজন মানুষ মারা গেছেন। শোনা যায় 10 দিনের দিবাগত রাতের শেষ দিকে তারা দুজনেই অনেক চিৎকার করতে থাকে। এক পর্যায়ে চিৎকার করতে করতে চুপ হয়ে যায় এবং ঘুমিয়ে যায়। ঘুমাচ্ছে ভেবে বাড়ির সবাই যে যার রুমে চলে যায় এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো পরদিন সকালে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় এবং ঘাড় পেছনে মোড়ানো অবস্থা, চোখ খোলা। মনে হচ্ছে ভয়ানক কোনো প্রাণী তাদের ঘাড় উল্টিয়ে ভেঙে মেরে রেখে চলে গেছে। 11তম দিন দুপুরে আমার নানা রুম থেকে বের হয়ে সবাইকে ডেকে বাবার শেষকৃত্যের পুনরায় আয়োজন করতে বলেন। আজকে নানার মুখে কোনো কষ্ট দেখিনি, তিনি হাসছিলেন মৃদু মৃদু। পরে নিজে থেকেই ছড়া থেকে পানি এনে গোসল করেন এবং সেই ছড়ার পানি দিয়ে বাবার দাহ করার জায়গায় গিয়ে দাঁড়িয়ে কি যেন একটা পাঠ করেন। কি কি যেন বলেছিলেন তা আমি জানি না। পরের দিন সকালে আমাদের স্থানীয় বিহার থেকে দুজন ভান্তে বা বৌদ্ধ ভিক্ষু এসে বাবার শেষকৃত্য অনুষ্ঠান শেষ করেন, কিন্তু আমাদের বিহারের বড় ভান্তে বা ধর্মগুরু তিনি আসলেন না। ভান্তেরা চলে গেলে আমার নানা তার ঘর থেকে দুটো রশি, দুটো কাপড়ের পুতুল, আরো কি কি সহ বাবার দেহ ভস্যকে আগুনে আবারও পুড়লেন এবং মাটি চাপা দিলেন। বাবার প্রথম দাহস্থানের চারিদিকে দেয়া লাল সুতোর বাঁধন কেটে দিলেন, খুঁটি এবং লাল সুতোগুলো আগুনে পুড়িয়ে দিলেন। তারপর আমার হাতে কবরের মাটি দিয়ে ছোঁয়ালেন, মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলেন। এসব করে বাড়িতে এসে আমার নানা আবার মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন, কারণ আমার মায়ের কষ্ট তিনি সইতে পারছিলেন না। স্বামী হারার কষ্ট যে কতটুকু তা আমার মায়ের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল। আর আমার নানা আমার মাকে কখনোই ছোটবেলা থেকে কোনো কষ্ট দেননি। আমার মায়ের এরকম কষ্ট দেখে সত্যি আমার নানা কতটা যে কষ্ট পেয়েছিলেন এবং কতটা ক্ষিপ্ত হয়েছিলেন তা ওনার এই ডাকিনী বিদ্যার প্রয়োগ দেখেই বোঝা যায়। 12 দিনের মাথায় নানা মুখে ভাত তোলেন, এর মধ্যে উনি কোনো শক্ত খাবার খাননি। এরপর দাদু বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, যেহেতু টানা 12 দিন শুধু পান, সুপারি, জর্দা, গুঁড়ো দুধ এগুলো খেয়েছিলেন। এরপর দাদু সুস্থ হয়ে আবার মানুষের সেবা করতে লাগলেন। 2006 সালে দাদু মারা যান। পরে আমাকে আমার মা বান্দরবান শহরে একটি ক্রিশ্চিয়ান স্কুলে ক্লাস 6-এ ভর্তি করিয়ে হোস্টেলে দিয়ে দেন। আমি ওখানেই লেখাপড়া আর মার্শাল আর্ট শিখি এবং কালক্রমে আমি ব্ল্যাক বেল্ট উপাধি পাই। ক্লাস 9-এ উঠলে আমাকে আমার মা এখানে নিয়ে আসেন আর সেই থেকে আমি এখানেই। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। ঘটনাটির সময়কাল মাত্র কয়েক মাস আগে, 16 আগস্ট মঙ্গলবার দুপুর 1টা, 2022 সাল। ওই দিন উনি যেটি করেন সেটি হচ্ছে উনি গোসল করার জন্য ওনার বাসা থেকে 100 থেকে 150 মিটার দূরে একটি বাগান বাড়ি রয়েছে। ওই বাগান বাড়ির মধ্যে খুব সুন্দর একটি পুকুর রয়েছে। ওই পুকুরের ঘাটটাও অনেক সুন্দর করে বাঁধানো আর কি, মানে যারা বাগান বাড়ি করেছে ওনারা ওই ঘাটটা অনেক সুন্দর করে বাঁধাই করেছেন। যেহেতু তারা ঘুরতে আসেন বা অন্য লোকও ঘুরতে আসে, এই জন্য ওইটা ওইভাবে অ্যাট্রাকটিভ ওয়েতে নির্মাণ করা হয়েছে। এখন ওই বাগান বাড়িতে বাগান বাড়িতে মূলত মানে ভালো আছে, সমস্যা নেই, কিন্তু পুকুরকে অনেকেই মানে দোষের পুকুর বলতো। কেউ পাত্তা দিত, কেউ দিত না। এর মধ্যে সর্বপ্রথম যিনি এই বিষয়টি মানুষের দৃষ্টিগোচর করেন তিনি হচ্ছেন ওই বাগান বাড়ির একজন সিকিউরিটি গার্ড। উনি নাকি প্রথম স্বপ্নে দেখেন যে কেউ একজন এসে তাকে বলছে, খবরদার এই পুকুরে নামবি না, যদি নামিস তাহলে
পানির মধ্যেই মেরে ফেলবো। এই ধরনের স্বপ্ন উনি বেশ কয়েকবার দেখেছেন, যদিও বা এই স্বপ্নের কথা উনি কয়েকজনকে বলেছেন, কিন্তু এগুলো কেউ পাত্তা দেয়নি। বিষয়টি নিছক দুঃস্বপ্ন বা ওনার নিজের মন গড়া কোনো কথা এরকম বলেছে কিনা এইসব চিন্তা করে কেউ এগুলো আসলে পাত্তাই দেয়নি। আর তেমন কোনো সমস্যা হচ্ছিলও না। উনি বলার পরে 1 মাস 2 মাস করে 6 মাসের মতো অতিবাহিত হয়ে যায়, একদম সবকিছু স্বাভাবিক ছিল। তাহলে কোনো ভয়ের ঘটনা যে এখানে হতে পারে বা এখানে রয়েছে, এই বিষয়টি মানুষ একদম ভুলে গিয়েছিল। আর যে তারিখ বললাম 16 আগস্ট মঙ্গলবার 2022 সাল দুপুর 1টা, এই সময় একটি ভয়ানক ও মর্মান্তিক ঘটনা ঘটে। আমাদের রাফি ভাই উনি ওই দিন ওই পুকুরে গোসল করার জন্য গিয়েছিলেন। উনি এর আগেও অনেকবার গিয়েছেন ওইখানে পুকুরে গোসল করতে, কোনো ধরনের কোনো সমস্যা তিনি দেখেননি। ওই পুকুরের একটি বিশেষত্ব রয়েছে, ওই পুকুরের একটি জায়গায় দিন রাত 24 ঘন্টা পানির নিচ থেকে বুদবুদি ওঠে। অনেক সময় পানির নিচে যদি গ্যাস থাকে, সেই গ্যাসগুলো যদি আবার ভেসে ওঠে বা কোনো হাওয়া থাকে, হাওয়াগুলো ভেসে ওঠে, যেরকম বুদবুদি ওঠে। অনেক সময় মাছ, বড় মাছ বুদবুদি ছাড়তে পারে। তো কিন্তু সারাক্ষণ ওই জায়গাতে ওরকম হয়। অনেকেই কিন্তু ওখানে গিয়েছে, লাফ দিয়েছে, ওখানে তেমন কিছু বোঝা যায় না। কিন্তু কেন ওরকম হয় এটি আসলে মানুষ সেভাবে জানেও না। কিন্তু এমনটা নয় যে ওই জায়গাতে কেউ যায় না, ছেলে পেলে গোসল করতে গিয়ে ওই জায়গায় অনায়াসেই সেখানে যায়। অনেকে মনে করে এখানে মাছ আছে কিনা বড়, ওখানে গিয়ে দেখে কিছুই নেই, কিন্তু ওখান থেকে সরে আসার পর আবার সেই বুদবুদি উঠতেই থাকে। সবাই ধারণা করে নিয়েছে নিচে হয়তো বা কাদা বা অন্য কোনো কারণে কোনো ওখানে অক্সিজেন জমে বা সেখান থেকে ওইভাবে কোনো বুদবুদি ওঠে। এটা হতেই পারে, এটা স্বাভাবিক। তো ওই দিন রাফি ভাই যখন গোসল করতে গিয়েছে দুপুরবেলা, তো গিয়ে দেখে ওখানে 3টা ছেলে, ওর এলাকায় ছোট ভাই, একজনের বয়স 15 থেকে 16 বছর আর বাকিদের বয়স 8 থেকে 9 বছর। তারা ওই পুকুর পাড়ে বসে মাছ ধরছে। ওই পুকুরে বেশ অনেক ধরনের দেশি মাছ ছিল। বাহিরের ছেলে পেলে খুব বেশি আসে না, মূলত ওই বাগান বাড়ির যারা কেয়ারটেকার, সিকিউরিটি গার্ড, ওনাদের পরিবারের লোকজনই বা ওনাদের পরিবারের বাচ্চা কাচ্চারা ওই বসি রশি ফেলে আর কি। তাছাড়া বাহিরের কেউ এসে ওইভাবে সেখানে মাছ ধরে না। তো উনি যখন ওখানে গিয়েছেন, তো দীর্ঘক্ষণ ধরে তো ওরা মাছ ধরেছে, তখন ওরা বলে যে ভাই আপনি তো আসছেন, ভালো হয়েছে, অনেকদিন তো আপনাকে পাই না, আসেন আমরা একসাথে চোর পুলিশ খেলি পানির মধ্যে। মাছ ধরা বাদ অনেকক্ষণ তারা মাছ ধরেছে এটা বলছে। তো রাফি ভাই চিন্তা করে বিষয়টা তো মন্দ হয় না, চোর পুলিশ তো অনেকদিন খেলা হয় না। চোর পুলিশ খেলা তো পানির মধ্যে অনেকেই খেলেছেন, বা ডাঙাতেও আমরা খেলি। পানির মধ্যে খেলা হচ্ছে যে সবাই একসাথে পানিতে নামবে, ডুব দেবে, আরেকজন তাকে যদি টাচ করতে পারে তাহলে সে হবে চোর। খেলার সিস্টেমটা অনেকটা এরকমই আর কি। তো এখন 4 জন মিলে তারা খেলা খেলছেন। এর মধ্যে কি হয়েছে, সাব্বির নামে একটা ছেলে, যার বয়স 15 থেকে 16 বছর। তো এই ছেলেটি আর তাকে দেখা যাচ্ছে না। এখন সবাই চিন্তা করছে যে কি ব্যাপার, ও কি উঠে চলে গেল নাকি, ওকে দেখা যাচ্ছে না কেন। এখন ওরা খোঁজে, তাকে পায় না। এর মধ্যে আরেকটি বিষয় বলে রাখি যে ওই পুকুর ঘাটে যে সিঁড়িটা রয়েছে, ওই সিঁড়িটা ওই যে বহুত আমরা অনেক সময় বসুন্ধরা সিটি বা এই টাইপের শপিং মলে ওঠার সময় যে ধরনের সিঁড়ি থাকে না, ওই রকম সিঁড়ি, পুকুর ঘাটে যেরকম সিঁড়ি থাকে। আবার দেখা যাচ্ছে ওই সিঁড়ির নিচে কিন্তু পিলার রয়েছে। আপনারা অনেকেই যারা পুকুর ঘাটের যেই সিঁড়িগুলো থাকে সেটা দেখেছেন। আর ওই সিঁড়ির নিচে কিন্তু ওয়াইড স্পেস, ফাঁকা জায়গা থাকে, যে কেউ এই পাশ থেকে ওই পাশ কিন্তু চলে যেতে পারে, ডুব দিয়ে যেতে হবে না, এমনিতে সাঁতার কেটে চলে যাওয়া যায় যদি পানি কম থাকে। তো বিষয়টা এমন একটা সময় ছিল যে ওই সময় পানি এতটা ছিল না যে ওই মাঝখানের হোয়াইট স্পেস বা শূন্য স্থানটাও পানিতে ভরে গেছে। ওখানে যথেষ্ট ফাঁকা ছিল, যে কেউ সাঁতার কেটে বা পায়ে হেঁটে অনায়াসে নিচ দিয়ে চলে যেতে পারে। তো ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে, ওকে যখন দীর্ঘ সময় পাওয়া যাচ্ছিল না, তখন সবাই মিলে খুঁজতে থাকে। খুঁজতে থাকার পর ওই সিঁড়ির নিচ দিয়েও তারা দেখে যে কি ব্যাপার, ওখানেও লুকিয়ে আছে কিনা, কিন্তু সেখানেও তাকে পাওয়া যায় না। প্রথমে চিন্তা করে যে মনে হয় সে উঠে চলেই গেছে, কিন্তু ও উঠে চলে গেলেও ওর কিন্তু বড়শি
ওর কিছু জিনিসপত্র ওই সিঁড়ির উপর রাখা ছিল, এমনকি সেই মাছ ধরার যেই মানে একটা মাছ রাখার যে পাত্রটা, এই পাত্রটা ওখানেই ছিল। তার মানে সে সেখান থেকে যায়নি, তাহলে কোথায় গেল? অনেকে আবার চিন্তা করেছে হয়তো বা উঠে ওয়াশরুমে গেল কিনা, কিন্তু এত সময় তো ওয়াশরুমে থাকার কথা নয়। সবাই চিন্তায় পড়ে যায় কি হলো। তো এর মধ্যে রাফি ভাই যেটি করেন সেটি হচ্ছে যে ওনারাও কিন্তু খুঁজতে থাকেন, রাফি ভাই খুঁজতে দেখেন এবং অন্যান্য যারা আছে তারা খুঁজতে থাকে। তো যেখান থেকে বুড়বুড়ি উঠছে, মানে বুদবুদ যেখান থেকে ওঠে আর কি, তিনি সেখানে যান। ওখানে গিয়ে উনি ইটের মতো অনুভব করেন। ইট আসলে ওটা, ওখানে কোনো মানুষ বা কোনো কিছু ডুবে না, এটা ইটের মতো অনুভব করেন এবং উনি উঠে চলে আসেন ওখান থেকে। তো তাকে যখন দীর্ঘ সময় পাওয়া যাচ্ছিল না, তখন ওখানকার যে সিকিউরিটি, একজন সিকিউরিটি লোক মানে দায়িত্বে আছেন আর কি, তাকে ডাকা হয়। তো তিনিও নামেন, তিনিও চারদিকে খোঁজেন এবং ওই যে যেখান থেকে বুড়বুড়ি ওঠে, মানে বুদবুদ ওঠে যেখান থেকে, সেখানে যান, মানে পানির মধ্যে নেমে আর কি। সেখানেও সে কিছু টের পায় না। এর মধ্যে ওই এলাকায়, মানে ওই বাগান বাড়ির পাশে একটা বাড়ি আছে, সেই বাড়ির একটা ছেলে আছে, ওর নাম হলো শাহরুখ। তো সে আবার তুলার আসি, সে কোনো কারণে গোসল করতে এসেছে। আসার পরে সে বলে কি হয়েছে, সে যখন বিষয়টা জানে, সে কোনো কথা ছাড়াই ওই যেখানে বুদবুদি ওঠে আর কি, ওই জায়গায় গিয়ে বলে যে আরে ওর লাশ তো এখানে। মানে এই ছেলেটি, মানে সাব্বিরের লাশ তো এইখানে, আমি তো স্পষ্ট বুঝতে পারছি যে ওর লাশ এখানে। সে ওখান থেকে সরে আসে। তারপরে রাফি ভাই যায়, অন্যান্য যারা ছিল তারা যায়, এমনকি ওই সিকিউরিটি যিনি ছিলেন তিনিও যান, কিন্তু ওখানে গিয়ে না কিচ্ছু পাওয়া যায় না। কিন্তু ওই ছেলেটা যে তুলার আসি, সে বলছে যে লাশ এখানে। কেউ যখন পায় না, ওই ছেলেটি আবার ওখানে যায়। যাওয়ার পরে বলে এবার তোমরা সবাই আসো। সবাই যায়, বলে এইবার দেখো তো লাশ আছে কিনা। সত্যি তারা ওখানে ওই সাব্বির নামক ছেলেটির লাশ পায়। তারা যখন লাশটি তুলে দেখে, লাশের চোখ খোলা, মুখ হা করা এবং মুখের মধ্যে কাদা ঢুকে আছে। সাব্বির কিন্তু অসাধারণ চেহারার অধিকারী ছিল, মানে খুবই সুন্দর চেহারা। যদিও বা দরিদ্র পরিবারের সন্তান ছিল, খুবই দরিদ্র পরিবারের সন্তান। তার মা গার্মেন্টসে চাকরি করতেন, তার বাবা ওরকম কোনো কাজ কাম করতেন না। তো তার মায়ের আয় এবং সাব্বির কিছু কিছু কাজ করতে, এটা দিয়ে সংসার চলতো। তো সাব্বিরের এরকম ভয়ানক একটি পরিণতি দেখে ওখানে উপস্থিত সকলেই ভয় পান। দ্রুত সাব্বিরের মা বাবাকে খবর দেয়া হয়। তারা অল্প সময়ের মধ্যে সেখানে চলে আসেন। সেখানে একটি হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ আসে, পোস্টমর্টেম করা হয়। সাব্বিরের বাড়ি মূলত কিশোরগঞ্জ জেলায় ছিল। তো গাজীপুর থেকে কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হয়। যেতে যেতে রাত 8টা বাজে সেখানে। পরের দিন সকাল 8টায় তাকে আবার গোসল করিয়ে জানাজা দিয়ে দাফন করানোর প্রস্তুতি নেওয়া হয়। তো তাকে যখন গোসল করানো হচ্ছিল, মানে পরের দিন 17 তারিখ যখন তাকে গোসল করানো হচ্ছিল, গোসল করার সময় তার নাক দিয়ে নাকি প্রচুর রক্ত বের হচ্ছিল। মৃত লাশের নাক দিয়ে এরকম রক্ত বের হচ্ছে, হতে পারে এখানে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে পারে, আমি হয়তো বা জানি না। কিন্তু যেহেতু একদিনেরও বেশি সময় হয়ে গেছে বা কাছাকাছি এরকম সময় যে সে মারা গেছে, নাক দিয়ে এমন রক্ত কেন বের হচ্ছে, এটাও সবাই বলে যে জীবিত মানুষের নাক দিয়ে এরকম রক্ত বের হতে পারে, কিন্তু এইভাবে ওর মৃত্যু যত সময় হয়েছে এরপরে নাক দিয়ে তো এরকম রক্ত বের হওয়ার কথা নয়। যাই হোক, কিন্তু তার মানে এই না যে সে জীবিত আছে, কারণ তার কিন্তু পোস্টমর্টেম করা হয়েছে। জীবিত থাকার তো কোনো সম্ভাবনাই আর নেই। প্রিয় লিসেনার্স, এখানে যে ব্যাপারটি সেটি হচ্ছে যে এই পুকুরে নামা স্বপ্নের মাধ্যমে নিষেধ করা হয়েছিল। বলা হয়েছিল যে নামলে পানির মধ্যে মেরে ফেলবে, যেটি সিকিউরিটি একাধিকবার মানুষদেরকে বলেছে, কিন্তু কেউ পাত্তা দেয়নি। এই ঘটনা ঘটার পর সকলের টনক নড়ে। এবং আরো ভয়ানক ব্যাপার হচ্ছে, এই ঘটনা ঘটার পর এই সাব্বিরের নিকট একজন আত্মীয় সে স্বপ্নে দেখেছিল যে ওই পুকুরে আরো 2 জনকে নাকি হত্যা করা হবে। তার মানে আরো 2 জন মারা যাবে সেখানে। ওই পুকুরের মধ্যে থাকা কোনো পিশাচ জিন সম্প্রদায়
তারা এই কাজটি করছে। এই ঘটনার পর থেকে ওই পুকুরে মানুষ খুব কম নামে। এমনিতে তো ওখানে লোকজন কম যায়, কিন্তু যারা রেগুলার নামতো তারা ওখানে এখন আর নামে না। আমাকে রাফি ভাই বলেছেন যে তিনি তার ড্রোন দিয়ে ওই জায়গার ছবি তুলে রেখেছেন। উনি ভয়ে আর ওইখানে যান না, কিন্তু ড্রোন দিয়ে উনি ওই পুকুরের ছবি তুলে রেখেছেন যে জায়গাটাতে এই ঘটনাটি ঘটেছিল। তো খুব তাড়াতাড়ি আশা করছি ওনার কাছ থেকে এই ছবিগুলো পাবো, এবং ছবিগুলো পেলে কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনারা সেই জায়গার ছবিটা ইনশাল্লাহ অবশ্যই দেখতে পাবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনা খুবই অদ্ভুত একটি ঘটনা। এই ঘটনার সায়েন্টিফিক ব্যাখ্যা বের করা সত্যি অনেক দুরূহ। এটা সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করা খুবই, আমি বলবো যে অসম্ভব বলা চলে। কারণ হলো এই ঘটনাটি ওলাবরি সংক্রান্ত একটি ঘটনা। আগেকার দিনে যেটা হতো, কোন একটা গ্রামে যদি কলেরা লাগতো, ওই গ্রাম একদম সাফ হয়ে যেত, মানুষ মরে। ওই গ্রামের পরের গ্রাম, তারপরের গ্রাম, এইভাবে চলতেই থাকতো। গ্রামের পর গ্রাম মানুষ মরে সাফ হয়ে যেত। তারপরে গুটি বসন্ত, জল বসন্ত, এই জিনিসগুলো হয়ে গ্রামের পর গ্রাম সাফ হয়ে যেত। এখন এতটা দেখা যায় না, কারণ এখন ভ্যাকসিনেশন যেহেতু চলে এসেছে, অনেক মানুষই ভ্যাকসিনেটেড। তারপরে যদি কোনো কারণে এই সমস্যার সৃষ্টিও হয়, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ মানুষ চিকিৎসা করতে পারে। আগে এই চিকিৎসা ব্যবস্থাটাও এরকমটা ছিল না, যার কারণে এই কলেরা, জল বসন্ত, গুটি বসন্তে মানুষ মারা যেত। অথচ এটার খুব সহজ সমাধান এখন আবিষ্কৃত হয়ে গেছে, যেটা ওই সময়টাতে থাকলে এতটা অ্যাভেলেবল ছিল না গ্রামের মানুষদের কাছে। শহর এলাকায় যে কলেরা হয়ে, জল বসন্ত, গুটি বসন্ত হয়ে মানুষ মরে সাফ হয়ে গিয়েছে, এই ধরনের ঘটনা আমরা কম শুনি। একদম নাই তা না, কম শুনি। কিন্তু কথা হলো, এই ধরনের ঘটনা শোনার পেছনে একটা ব্যাপার আমাদের কাছে বারবার ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে ওলাবুড়ির ব্যাপারটা। সকলে বিশ্বাস করে যে একটা বৃদ্ধ মহিলা টাইপের একটি জিন এই রোগগুলো ছড়িয়ে দেয়। এই জিনের সাথে নাকি অনেকেই কথা বলেছে, এবং এই রিলেটেড ঘটনা আমরা ইতোপূর্বে বেশ শুনেছি এবং আমি নিজেও শেয়ার করেছি। এর মধ্যে যিনি ওলাবুড়ির সাথে কথা বলেছেন, এমন একজন ব্যক্তি যাকে আমি সরাসরি দেখেছি। তিনি হচ্ছেন রাজবাড়ী জেলার বিনোদপুর যে এলাকাটা রয়েছে একদম পৌরসভার ভেতরে। তো ওই বিনোদপুরে একজন পীর সাহেব ছিলেন, নাম হলো আব্দুর রহমান পীর সাহেব। আমরা ওনাকে দাদা হুজুর বলতাম। এই আব্দুর রহমান পীর সাহেব উনি বিভিন্ন ধরনের রোগের ট্রিটমেন্ট করতেন, স্পেশালি প্যারানরমাল ব্যাপারগুলো। ওনার বর্তমান যিনি উত্তরসূরি, ওনার ছোট ছেলে হাফেজ মাওলানা আলাউদ্দিন আল আজাদ, উনি আমার সরাসরি শিক্ষক এবং আমার উস্তাদ। ওনার কাছে আমি লেখাপড়া শিখেছি। তো বর্তমানে উনি ওনার উত্তরসূরি হয়ে বিভিন্ন সমস্যার ট্রিটমেন্ট করার চেষ্টা করেন আর কি। তো ওই যে দাদা হুজুর, উনি ওলাবুড়ির সাথে নাকি কথা বলেছেন, এটা আমি শুনেছি লোক মারফত। ওনার জীবদ্দশাতেই আমি শুনেছি, তবে ওনার সাথে সরাসরি আমি এটা জিজ্ঞেস করিনি। কারণ হচ্ছে উনি এতটা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, ওনার মানে উপরের পাটি নিচের পাটির দাঁত ছিল না। উনি কথা বললে অনেক কথা আমি বুঝতে পারতাম না। আর উনি যদি কথা বলার পরে কেউ বুঝতে না পারতো, বিশেষ করে আমরা তো ছোট ছিলাম, আমাদেরকে ধমক দিতেন। আমরা ওনাকে খুবই ভালোবাসতাম, শ্রদ্ধাও করতাম, আবার ভয়ও পেতাম। যাই হোক, যার কারণে আমি সরাসরি ওনাকে বিষয়টা জিজ্ঞেস করি। তখন আমি ছোট ছিলাম, তবে আমি আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে শুনেছি যে উনি কথা বলেছেন। আর এই যে ওলাবুড়ির সাথে কথা বলা, এই রিলেটেড ঘটনা আমি এর আগেও একটা শেয়ার করেছিলাম। মানে এটা ঢাকাতে ঘটেছিল। ঢাকার যে বেড়িবাঁধ রয়েছে, ওই বেড়িবাঁধের অপোজিট পাশে আর কি একটি জায়গায়। তো যাই হোক, এখন মূল ঘটনায় চলে যাই। আর এই ঘটনাটি শুরু করার আগে আবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দেয়া আছে। আফনান দা হরর ওয়ার্ল্ড নামে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে। সেই লিংকে গিয়ে আপনারা আমাদের এই পরিবারের সদস্য হয়ে যান। প্রিয় লিসেনার্স, চলুন মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে শাকিল রানা, যিনি ইতোপূর্বে আমাদেরকে বেশ কয়েকটি ঘটনা পাঠিয়েছিলেন।
ওনার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানার জোয়ারি ইউনিয়নের মির্জাপুর গ্রামে। আর ঘটনাটি যার সঙ্গে ঘটে তিনি ওনার এক মামির দাদি হন। আর ওনার মামির কাছ থেকে উনি ঘটনাটি শুনেছেন আর কি, তার মামির দাদির সাথে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটির সময়কাল 70-এর দশকের কোন একটি সময়। আর ঘটনাটি ঘটেছিল নাটোর জেলার দত্তপাড়া নামক স্থানে। তো এই মামির দাদি, ওনার অনেক অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। আগেকার দিনে গ্রামে কিন্তু মেয়েদের অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যেত, 9-10 বছর, 11-12 বছর। 12 বছর হলেই মনে করা হতো যে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। এটা কিন্তু বর্তমান সমাজে আমরা এটা চিন্তাই করতে পারি না। তো ওনার বিয়ে হয়ে যায়। ওনার বিয়ে হয়ে যাওয়ার পর একটা সমস্যা ছিল, সেটা হলো ওনার হাজবেন্ড ছিল খুবই রকচটা স্বভাবের, মানে খুব রাগী আর কি। এই জন্য উনি ওনার হাজবেন্ডকে খুব ভয় পেতেন এবং 19-20 হইলেই ওনার হাজবেন্ড ওনাকে নির্যাতন করত। নারী নির্যাতন বলতে যেটা বোঝায় আর কি। এই জন্য সবসময় ওনার হাজবেন্ডের ভয় উনি তটস্থ থাকতেন। এর মধ্যে ওনার কোল আলো করে আসে একটি কন্যা সন্তান, যিনি হচ্ছে এই যে মামির মা আর কি। হ্যাঁ, এই মামির মা। তো একসময় কি হয় যে উনি ওনার শ্বশুর বাড়ি থেকে ওনার মায়ের বাড়ির দিকে যাত্রা শুরু করেন বেড়াতে যাওয়ার জন্য। তখনকার দিনে তো এরকম গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। খুব বেশি দূরেও আসলে ছিল না, কয়েকটা গ্রাম পরে ছিল। তো উনি যখন ওনার মায়ের বাড়িতে পৌঁছান তখন বিকাল সময়, মানে আসরের আজান হয়েছে এমন একটা সময়। ওখানে যাওয়ার জন্য মাঝখানে একটা বিল পাড়ি দিতে হয়। অবশ্য ওই সময় শুকনো ছিল, শুকনোর মৌসুম। বিলের মধ্যে যে পায়ে হাঁটা পথ রয়েছে ওই দিক দিয়ে হেঁটে উনি ওনার বাচ্চাকে কোলে নিয়ে মায়ের বাড়িতে গিয়েছিলেন। এখন মায়ের বাড়িতে যাওয়ার সাথে সাথে মা তো খুশি হবে, কিন্তু উনি খুশি হতে পারেননি। মানে ওই মামির যে দাদি, তিনি খুশি হতে পারেননি। তিনি বললেন যে তুই এখন আসলি কেন? উনি তো নিজের মায়ের মুখে এই টাইপের কথা শুনে খুবই মানে মনক্ষুণ্ণ হন। কারণ আসলাম মায়ের বাড়িতে, সে রাগারাগি করছে যে কেন আসছি। তখন যেহেতু উনি মন খারাপ করেছিলেন আর ওনার মাও সেটা বুঝতে পেরেছিলেন, তখন ওই মামির দাদি তার মেয়েকে বলেন যে তুই মন খারাপ করিস না, গ্রামে জল বসন্ত ছড়িয়ে পড়েছে। এখন তুই যে আসছিস, এখন যদি তোর এবং তোর বাচ্চার জল বসন্ত হয় তাহলে তোর জামাইয়ের কাছে আমি কি জবাব দেব? আর এই অবস্থায় আমি তোকে যদি ফেরত না পাঠাই তাহলে তো সেও আমাকে আমার উপর মানে মনক্ষুণ্ণ হবে, রাগারাগি করবে। সুতরাং তোকে এখনই চলে যেতে হবে, তা না হলে তোর এবং এই বাচ্চার ক্ষতি হবে, সংক্রমিত হতে পারিস তোরা। সুতরাং তাড়াতাড়ি চলে যা। বেশ এতটা পথ হেঁটে আসার পর উনি একটু ক্লান্তই ছিলেন বটে, কিন্তু তবুও উনি অল্প সময় বিশ্রাম নিয়ে আবার নিজের শ্বশুরবাড়ির দিকে যাত্রা করতে উদ্যত হন। প্রতিমধ্যে এতটা ভয় ছিল না যে ডাকাত তাকে অ্যাটাক করবে, কারণ হলো ওই জল বসন্তের কারণে বাইরের লোকজন বের হচ্ছিল না বললেই চলে। আর যেহেতু মাত্র কয়েকটা গ্রাম পরে, এখনো যদি রওনা দেয় তাহলে সন্ধ্যার পরই হয়তোবা তিনি তার শ্বশুর বাড়িতে পৌঁছে যেতে পারবেন। ওই চিন্তা করে উনি বের হয়ে যান। তো নিজের মায়ের বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে যখন বিলের মধ্যে আসছেন এবং বিলের মিডিলে হাঁটতে হাঁটতে চলে আসছেন, তখন দেখে রাস্তার পাশে একটা বৃদ্ধ মহিলা, বয়স 80-90 বছর হবে এরকম একটা মহিলা। সেই মহিলার চুল সব সাদা হয়ে গেছে। তো রাস্তার পাশে বসে আছে জীর্ণ শীর্ণ কাপড় পরা। তো উনি ওনার বাচ্চাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে ওই মহিলাটি বলে ওঠে, এই ছেড়ি এদিকে আয়, আমার মাথাটা একটু বেছে দে তো। মানে মাথায় উকুন হয় না, ওই উকুন বেছে দিতে বলছে। এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্যের আলো কিন্তু অনেকটাও মানে কমে এসেছে, আর একদম নিভু নিভু বলা চলে আর কি। মানে সন্ধ্যা হয়ে আসে, আশেপাশে আলো খুবই কম। একটু দ্রুত বিল পার না হলে লোকালয়ে আসা যাবে না। আবার উনি চিন্তা করছেন যে একজন বৃদ্ধ মহিলা, উনি ওনার মাথাটা দেখে দিতে বলছেন, না দিলে কেমন হয়, মানবতা কোথায় থাকে? তো উনি এই চিন্তা করে
ওই মহিলার কাছে যান এবং বলে, বুলিমা তোমার মাথার কাপড়টা সরাও, আমি তোমার চুলটা বেছে দিই। যদিও সন্ধ্যা হয়ে গেছে, আমি কি এখন দেখবো তোমার চুলের মধ্যে উকুন বা কিছু আছে কিনা? এখন তো আলো কমে গেছে, আমি তো বুঝতেও পারবো না। তারপর তুমি যেহেতু বললে আমি দেখে দিচ্ছি। এই বলে উনি ওনার মাথার চুল গুলো বেছে দিতে যান, আর ওই মহিলাও নিজের মায়ের মানে মাথার উপর থেকে কাপড়টা সরান। তো অল্প সময় মানে বাঁচতে শুরু করেছেন, অল্প সময় ধরে, মানে কয়েক সেকেন্ড হবে, যখন চুল মাথার থেকে সরাচ্ছিলেন, একটু একটু করে একটা চুল এদিকে এদিক সরাচ্ছেন, হঠাৎ করে দেখুন আর মাথার পেছন দিকে একটা বড় আকৃতির চোখ, ওই একদম মানুষের চোখের মতো চোখগুলো পিটপিট করছে। এটা দেখে উনি মারাত্মক ভয় পান। ওনার কোলে ওনার মেয়ে, আর উনি এক হাত দিয়ে চুল বাঁধছেন। তখন ওই বুড়ি মহিলা বলে ওঠে, কি ভয় পাইছিস? ভয় পাইস না রে সেরি, আমি তোর ক্ষতি করবো না, আমি হচ্ছি ওলা বুড়ি। এই যে গ্রামে জল বসন্ত ছড়াইছে, এটা আমি ছড়াইছি। তুই এই পথ দিয়ে যাচ্ছিস, আমার ভয়ে চলে যাচ্ছিলি। আমার ভয়ে চলে গেলে কি বাঁচতে পারবি? বাঁচতে তো পারবি না। তুই যদি আমার মাথার চুল বেছে না দেওয়ার জন্য আসতি, তাহলে আমি তোকে বা তোর বাচ্চাকে ঠিকই অ্যাটাক করতাম। কিন্তু যেহেতু তুই আসছিস, তোকে আমি কিছু বলবো না, তোর কোনো ভয় নেই। আর আমি সামনে পেছনে দুই ভাবেই দেখি, তাহলে আমার সামনে পেছনে দুই জায়গাতেই চোখ আছে। পালায় কেউ সহজে আমার কাছ থেকে যেতে পারবে না। তোর কোনো ভয় নাই, যা তুই বাড়ি যা। উনি সত্যি অনেক ভয় পেয়েছিলেন এবং উনি ওখান থেকে আর কোনো কথাবার্তা না বলে দ্রুত ওনার বাচ্চাকে নিয়ে চলে আসেন। তো উনি পরবর্তীতে এই ঘটনাটি শেয়ার করেন। আর ওই গ্রামে, যে গ্রামে মূলত ওই জল বসন্ত ছড়িয়ে পড়েছিল, ওই গ্রামের প্রায় 40% মানুষ জল বসন্তে আক্রান্ত হয়েছিল এবং যাদের অধিকাংশই জল বসন্তে মারা গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এখানে একটি কথা না বললেই নয়, কারণ হচ্ছে যে রোগ ছড়িয়ে দিতে পারে কোন একটা মানুষ, কারণ কারো শরীরে যদি এমন কোনো ভাইরাস থাকে, সে চাইলে বিভিন্ন মানুষকে ছুঁয়ে দিয়ে লোক ছড়িয়ে দিতে পারে, এটা সত্য। কিন্তু এটা সত্য যে কোনো রোগের নির্দিষ্ট কোনো ক্ষমতা নেই, ওই ওলাবুড়িরও নির্দিষ্ট কোনো ক্ষমতা নেই যে আল্লাহর ইচ্ছা ছাড়া সে কাউকে সংক্রমিত করতে পারে। আমরা যদি বিশ্বাস করি যে ওলাবুড়ি সংক্রমিত করে মানুষকে মেরে ফেলার ক্ষমতা আছে, তাহলে কিন্তু আমাদের এই বিশ্বাসটা আমাদের ঈমানের সাথে সাংঘর্ষিক হবে। হ্যাঁ, তার এই ক্ষমতা থাকতে পারে, সে একটা রোগের ভাইরাস বহন করতে পারে, কিন্তু আল্লাহ যদি না চান, সে চাইলেও কাউকে সংক্রমিত করতে পারবেন না। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। তাই ওলাবুড়িকে আসলে আমরা শুনলেই ভয় পাই, কিন্তু এটা সত্য যে আল্লাহর ইচ্ছা ছাড়া ওলাবুড়ি কিছুই করতে পারবে না। প্রিয় লিসেনার্স, ঘটনাটি ছোট, আমি হয়তো আমার সামনে পেছনে বেশ কিছু কথা, প্রাসঙ্গিক কথা বলে একটু সময় নিয়েছি। তো আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং ওলাবুড়ি সংক্রান্ত আপনাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে, আমাদেরকে দ্রুত পাঠিয়ে দিন। তো যাই হোক, মূল ঘটনাতে চলে যাই। উনি ঢাকা থেকে কুষ্টিয়াতে আসছিলেন। তো উনি যে ট্রাকে আসছিলেন, ওনার ট্রাকে ওই দিন লোহা ছিল, লোহার যে পাতি বলে যেগুলো হচ্ছে আমরা অনেক সময় দেখি গাড়ির চাকার উপর দিকে পাতি লাগানো থাকে, আপনারা অনেকে সেটা দেখেছেন। এই পাতিগুলো ভরা ছিল ওনার ট্রাকে, একদম লোডেড একটা ট্রাক, খুব ভারী ট্রাক হয়ে গিয়েছিল তখন। তো ঢাকা থেকে তিনি যখন রওনা করেছেন, তখন সময়টা ছিল রাত 10টার দিকে। দৌলতদিয়া পাটুরিয়া, এই যে ফেরিঘাটটা যেটা রয়েছে আর কি, তো পাটুরিয়া ঘাট পার হয়ে দৌলতদিয়া আসতে আসতে রাত বেজে যায়, তখন ওনার প্রায় 1টারও বেশি, 1:30টার মতো। তো উনি রাজবাড়ির শহরে ঢুকে পড়েন, তারপরে কুষ্টিয়ার যে রাস্তাটা, সেদিক দিয়ে কুষ্টিয়ার দিকে যেতে থাকেন। তো উনি যখন মাছপাড়া নামক একটা জায়গা রয়েছে, মাছপাড়া এবং খোকসার মাঝামাঝি শিয়ালডাঙ্গা নামক একটা জায়গা রয়েছে, উনি আমাকে বলছিলেন যে এই শিয়ালডাঙ্গার এখানে একটা কালভার্ট রয়েছে। তো এই শিয়ালডাঙ্গা এই কালভার্টের কাছাকাছি এসে হঠাৎ করে ওনার ট্রাকের একটি টায়ার ব্লাস্ট হয়। যেহেতু ওনার গাড়ি ওই সময় খুবই লোডেড এবং ভারী ট্রাক, কারণ লোহার জিনিস নিয়ে আসছে, স্বাভাবিকভাবে ভারী তো হবেই। তো উনি যে কাজটি করেন, ওই গাড়িতে ওনার একজন হেল্পার ছিল শুধু, আর উনি ছিলেন। তো ওনাদের যে সমস্ত
অ্যাক্সেসরিজ যেগুলো ছিল, পার্টসপাতি ছিল, সেগুলো নিয়ে নামেন এবং একটি টায়ার, যেটা মানে চাকা আর কি, সেটি খোলেন। আর ওনাদের যে স্পেয়ার যে টায়ারটা থাকে সেটা লাগাবেন। কিন্তু ওইটা লাগাতে গিয়ে ওনাদের মনে পড়ে যে হাই হাই সর্বনাশ, এই টায়ারটাও তো ফেটে গিয়েছিল, কিন্তু এটা তো মেরামত করা হয়নি, এখন কি হবে? এখন তো এখান থেকে আর নড়াচড়া করা যাবে না। তখন এই শাকির ভাইয়ের মনে পড়ে যে খোকসায় ভলকানাইজিং এর দোকান আছে, তো সেখানে গিয়ে এটা মেরামত করে আনতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। এখন এত ভারী একটা টায়ার উনি কিভাবে নিয়ে যাবেন? তখন উনি ওয়েট করছিলেন যদি কোনো অটো রিক্সা আসে, তখন এই অটো রিক্সায় উনি তুলে নিয়ে যাবেন। কিন্তু এত রাতের বেলা আসলে এই রাস্তায়, এই নির্জন রাস্তায় অটো রিক্সা পাওয়াটা খুব টাফ। এইখানে অটো রিক্সা পাওয়া টাফ আরো একটা কারণ ছিল যে শিয়ালডাঙ্গা কালভার্টের এখানে ডাকাতির একটা খুব বেশি মানে আতঙ্ক ছিল ওই সময়। তো উনি চিন্তা করছিলেন যে কি হয় না হয়, কি করব না করবো, খুব চিন্তা করছেন। হঠাৎ করে দেখেন একটা ভ্যান আসছে, এটা ওনার হেল্পার এবং উনি দুইজনই দেখেছেন। ভ্যান আসছে এবং চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ভ্যান যিনি চালাচ্ছেন উনি চাদর দিয়ে নিজের শরীরকে জড়িয়ে রেখেছেন এবং মুখটাও ঢেকে রেখেছেন। ওই সময় ছিল জুন জুলাই মাসের গরম। তো শাকির ভাই এবং তার হেল্পার চিন্তা করছেন যে কি ব্যাপার, এই লোকটা এই গরমের মধ্যে ভ্যান চালালে তো এমনি গরম লাগে, তারপরে এই গরমের মধ্যে সে এরকম চাদর মুড়ি দিয়ে রাখছে, ভ্যান চালাচ্ছে। যাই হোক, সেটা তার ব্যাপার। উনি তখন মানে শাকির ভাই তখন ভ্যানটাকে থামানোর জন্য ইশারা করেন, ভ্যানটা থামে। তখন বলে চাচা আমাকে নিয়ে যাবেন? তিনি বলেন কোথায় যাবা? বলে আমি খোকসা যাবো, এই যে ভলকানাইজিং এর দোকানে যাবো, আমার টায়ারটা ঠিক করতে হবে। বলে ঠিক আছে, টায়ার উঠাও। তো উনি এবং ওনার হেল্পার দুজন মিলে ওই ভ্যানের উপর টায়ার উঠান। এখন হেল্পারকে ট্রাকের ওখানে রেখে উনি এই ভ্যানে উঠে যেতে থাকেন। ওই সময় রাস্তায় কিন্তু অনেক জায়গায় ভাঙাচোরা ছিল, এখন তো অনেকটাই সুন্দর রাস্তা। আজ থেকে 4-5 বছর আগে কিন্তু রাস্তা অনেক ভাঙা ছিল, বিভিন্ন জায়গায়, সব পুরোটা ভাঙা না, বিভিন্ন জায়গায় ভাঙা ছিল আর কি। নর্মালি ওই সময়ও এই 4-5 বছর আগেও কিন্তু ব্যাটারি চালিত ভ্যান পাওয়া যেত, মানে পা চালিত ভ্যান পাওয়া যেত না বললেই চলে। কিন্তু ওই ভ্যানটি ছিল পা চালানো, মানে পা চালিত ভ্যান। কিন্তু উনি যে গতিতে ভ্যানটি চালাচ্ছিলেন সেটি কিন্তু ওই ব্যাটারি চালিত ভ্যানের থেকেও দ্রুত গতিতে। রাস্তা ভাঙাচোরা ছিল, তাতে ওনার কোনো ভ্রুক্ষেপ ছিল না, একদম মনে হচ্ছে এই ভ্যানটি কোনো মোটরে চলছে, এমন একটা অবস্থা। এখন যেহেতু পথটা একটু বেশি, ঘন্টাখানেক লাগবে যেতে খোকসা, তখন ওই এই শাকের ভাই ওই ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করেন যে চাচা আপনার বাসা কোথায়? বলে বাসা কাছেই। তখন কথা প্রসঙ্গে বলেন যে আপনার পরিবারে কে কে আছে? বলে তোমার চাচি তো জীবিত নাই, একটা মেয়ে ছিল, সেও মারা গেছে। তখন উনি মানে সহানুভূতি শুরু বলছে, আহা আপনার পরিবারের সকলে মারা গেছে, এটা কিভাবে মারা গেল? তখন উনি বলতেছেন যে এই রাস্তা দিয়েই আমার শ্বশুর বাড়ি থেকে ফিরতেছিলাম আমার বউ আর মেয়েকে নিয়ে, হঠাৎ করে একটা ট্রাক পিছন থেকে এসে ধাক্কা দেয়। আর যখন ধাক্কা দেয় তখন আমরা তিনজনই খুব আহত হই এবং তিনজনই মরে যাই। তখন শাকির ভাই উনি বলতেছেন কি মর্মান্তিক, এইভাবে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে হারালেন। কিন্তু ওই যে ওই লোকটি যে বলেছে আমরা তিনজনই মারা যাই, এই বিষয়টা কিন্তু মানে ওনার ওসব মাথায় আসে নাই যে এই লোকটা কি বললো, তিনজনই মারা গেলাম মানে, তাহলে আপনি কোত্থেকে আসলেন? এই বিষয়টা কিন্তু ওনার মাথায় তখন কাজ করছিল না। এদিকে খুবই অল্প সময়ের মধ্যে উনি খোকসায় চলে আসেন। যে ভলকানাইজিং এর দোকানগুলোর মানে উনি চিনতেন, সেগুলো আবার বন্ধ ছিল। তো ওই লোকটি মানে ওই ভ্যান চালক, তিনি বললেন যে ঠিক আছে, আপনাকে আমি পৌঁছে না দেওয়া পর্যন্ত, যে দোকান খোলা আছে সেখানে পৌঁছে না দেওয়া পর্যন্ত আছি, কোনো সমস্যা নেই, যেহেতু এত ভারী একটা টায়ার আছে, এই টায়ার নিয়ে তো আপনি নড়াচড়া করতে পারবেন না। আর ওই খোকসাতে আরো কিছু ভলকানাইজিং এর দোকান তার চেনা ছিল, যদি কেউ ঘুমিয়েও থাকে ভিতরে ডাক দিলে ওঠে আর কি। তো এরকম একটা দোকান পেয়ে যান যেটা খোলা ছিল। তো উনি সেখানে যান, আর ওনার ভাড়া তিনি 200 টাকা দিতে চান, কিন্তু ওই লোকটি কিছুতেই টাকা নিতে চায় না। এদিকে শাকির ভাই জোরাজুরি করেন যে আপনি এত কষ্ট করে আমাকে নিয়ে আসেন, টাকা নেবেন না কেন? না বাবা তুমি যাও, টাকা নিব না। জোর করে 200 টাকা দেন এবং 200 টাকা নেনও। তারপরে
উনি ওই ভ্যান থেকে টায়ার নামানোর পরে যখন ওই দোকানের দিকে ঘুরে তাকিয়েছেন, তখন মনে হলো যে চাচাকে আর 50 টাকা দেই, মনে হয় 200 টাকা কম হয়ে গেল, নেই কি না তারপর চেষ্টা করি বলি আর কি। এই বলে যখন আবার পেছন ফিরে তাকিয়েছেন, দেখেন কোনো ভ্যান নেই। অবাক কাণ্ড, এই মাত্রই না 5 সেকেন্ডের মধ্যে ভ্যান এত তাড়াতাড়ি কোথায় চলে গেল। ওই যে দোকানদার যে ছেলেটা ওখানে ছিল, তখন তাকে বলে যে এই ভাই, আমার সাথে যে একটা ভ্যানালা আসছিল, সেই ভ্যানালা কোন দিক গেল? তখন ওই ছেলেটি বলে, কই, আপনার সাথে তো আমি কোনো ভ্যানালা দেখি নাই, আমি তো দেখলাম যে আপনি একা একা কার সাথে যেন কথা বলতেছেন, এবং হঠাৎ করে আপনার হাতে দেখি চাকা। আমি তো আপনার কাছে জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনি একা কার সাথে কথা বললেন, আর আপনার সাথে চাকা ছিল না, চাকা পাইলেন কই? তখন ওই শাকির ভাই ওই দোকানদার ওই ছেলেটাকে সব কথা খুলে বলেন যে উনি কিভাবে আসছেন আর চাকাটা ওই ভ্যানেই নিয়ে আসছেন। সেও তো শুনে খুব অবাক হয়, কিন্তু সে বলে যে হ্যাঁ, ওই শিয়ালডাঙ্গা কালভার্টের কাছে বছরখানেক আগে একটা দুর্ঘটনা ঘটছিল, যেখানে একই পরিবারের বেশ কয়েকজন সদস্য মারা গেছিল, এবং যিনি মারা গেছিলেন তিনি ভ্যান চালক ছিলেন এবং তার পরিবারের সদস্যরা মারা গিয়েছিল। এরকম একটা ঘটনা ঘটছিল বছরখানেক আগে। হতে পারে যে আপনি ওই ভ্যান চালকের রূপে কোনো জিনকে দেখেছেন, একজন উপকারী জিন যে আপনাকে উপকার করেছে। এদিকে ভয়ে তো মনে করেন যে শাকির ভাইয়ের অবস্থা খারাপ, তিনি কাঁপাকাঁপি করছেন যে কি হলো আমার সাথে, কার সাথে এতক্ষণ কথা বললাম, কার ভ্যানে আসলাম, উনি কিছুই মিলাতে পারছিলেন না। তো যাই হোক, অল্প সময়ের মধ্যে ওনার চাকা ঠিক হয়ে যায়। পরে একটি অটো রিক্সা রিজার্ভ করে উনি আবার ওনার ট্রাকের কাছে চলে আসেন এবং ট্রাকের চাকা আবার ঠিকঠাক মতো লাগিয়ে কুষ্টিয়াতে চলে আসেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা, ছোট একটি ঘটনা, অনেকটা রূপকথার মতো শোনায়, ঘটনাটি অনেকটা গল্পের মতো শোনায়, কিন্তু আসলে গল্প নয়, এটি সত্য, যেটি শাকির ভাই সৌদি আরব থেকে আমাদেরকে পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ শাকির ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি যখন শুরু হয়, এই শুরুর ঘটনাটা মূলত 2016 সালের দিকে। ওনার যে ভাই বর্তমান যিনি, তার বয়স ওই সময় ছিল 11 বছর। আর ওনাদের গ্রাম, যে গ্রাম রয়েছে সেখানে সম্পর্কে ওনাদের এক কাকার ছেলে, তার বয়স 11 বছর হবে। তার নামটি উনি বলেছেন, কিন্তু সঙ্গত কারণে তার নামটি আমি বলছি না। তো সে কি করে, পরিবারের সাথে ঝগড়া করে নিজের ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। 11 বছর বয়স তার, কিন্তু সুইসাইড করেছে। যেহেতু ছেলেটার বয়স কম ছিল, তাই খবর পেয়ে দূর দূরান্ত থেকে লোকজন এসেছিল দেখার জন্য। এমনকি এই আশরাফ ভাই, উনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন। গোসল, জানাজা, দাফন কাফন সবকিছু উনি নিজের চোখে দেখেছেন। আর বলে রাখা ভালো যে এই যে ছেলেটা মারা গিয়েছে সুইসাইড করে, এই ছেলেটি এই আশরাফুল ভাইয়েরই আপন ছোট ভাই, তার সাথেই লেখাপড়া করতো, একসাথে খেলাধুলা করতো, যেহেতু দুজন একই বয়সের ছিল। আর ঘটনাটি শুরু হয়েছিল ওই ছেলেটার মৃত্যুর কিছুদিন পর থেকে। হঠাৎ করে ওনার ছোট ভাই লেখাপড়া ও স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। স্কুলের সময় হলে বাড়ি থেকে বের হয়ে যায়, মাঠে ঘাটে বনে বাজারে ঘুরে বেড়ায়, আবার স্কুল ছুটি হলে সে আসে। দেখেই বোঝা যাচ্ছে সে স্কুলে যায়নি। এদিকে ওনার মা ছেলের হাতে কিছু টাকা পয়সা দেয় যে বাবা স্কুলে গিয়ে কিছু কিনে খেয়েও, তারপরেও তাকে স্কুলে পাঠাতে পারছে না। এমনকি সে ঠিকঠাক মতো বাড়ি থেকে বের হয়ে বাড়িতেও ফিরত আসতো না, খাওয়া দাওয়া করতো না, কোথায় যায় কি করে, সে খেলাধুলাও করে না, এমনকি কারোর সাথে মেশেও না। রাত্রে ঘুমানোর সময় শুধু বাড়িতে আসে। তো ওনার মা এই বিষয়ে যখন ওনার ছোট ভাইকে জিজ্ঞেস করে, তখন সে মায়ের সাথে রাগারাগি, গালিগালাজ এগুলো করতে থাকে, বিশ্রী ভাষায় গালিগালাজ, যেটা সে কখনোই করতো না। আর ওনার আব্বু ছিল বিদেশে, উনি বিদেশে আছেন, পরিবারের জন্য অনেক কষ্ট করছেন। এই বিষয়ের পেরেশানিটা ওনার মাথার মধ্যে দিতে ওনারা চাননি মূলত। এই কারণে এই বিষয়টি এই আশরাফুল ভাইয়ের মা এবং উনি মিলে সমাধান করতে চান। আর এই বিষয়টি সমাধান করার জন্য এই আশরাফুলের মা এবং উনি নিজেই তার ছোট ভাইকে প্রায় মারধর করত।
কারণ এইভাবে তার চলতে দেওয়া যায় না। ওর বয়সে সবাই স্কুলে যাচ্ছে আর সে বন জঙ্গল দিয়ে ঘুরে বেড়ায়, নাওয়া নাই খাওয়া নাই, সকালে বের হয় আর রাত্রে আসে। তো এভাবে করে কিছুদিন কেটে যায়। দিন দিন বিষয়টা অন্যদিকে রূপ নিচ্ছে। প্রথম দিকে সে শুধু গালিগালাজ এগুলো করতো, তাকে যদি শাসন করা হতো। কিন্তু ইদানিং যেটা হয়, তাকে কিছু বললে সে গালিগালাজ করে না, সে একটা দড়ি নিয়ে দৌড় দেয় যে আমি গলায় দড়ি দিতে গেলাম। পরিবারের সবাই মিলে তাকে ঠেকাতে অনেক কষ্ট হয়, কারণ তার বয়স অনুযায়ী শক্তি বেড়ে গেছে 3 থেকে 4 গুণ। হঠাৎ একদিনের ঘটনা, এই সেম বিষয় নিয়ে মায়ের সাথে ঝগড়াঝাটি, আর ঝগড়াঝাটির একটা পর্যায়ে সে দড়ি নিয়ে দৌড় দেয় মাঠের মধ্যে। সময়টা দুপুর বেলার দিকে, আর ওই সময়টাতে গ্রামের যারা পুরুষ মানুষ সবাই তো কাজে ব্যস্ত থাকে। এমনকি ওই সময় আশরাফুল ভাই বাড়িতে নেই, বাড়িতে সবাই মহিলা মানুষ। উনি ওই সময়টাতে, মানে আশরাফুল ভাই ওনাদের এলাকার যে বাস স্ট্যান্ড ছিল ওইখানে উনি ওনার বন্ধুদের সাথে গল্পগুজব করছিলেন। হঠাৎ করে ওই সময় ওনার মায়ের কল আসে। ওপাশ থেকে তার মা বলে, তুই কোথায়? আর উনি বলেন, এই তো আমি তো বাস স্ট্যান্ডে আছি। তখন ওনার মা বলে, তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর ভাই আমার সাথে ঝগড়া করে দড়ি নিয়ে মাঠের দিকে দৌড় দিয়েছে গলায় দড়িতে মরার জন্য। বাস স্ট্যান্ড থেকে ওনাদের বাড়ি মাত্র 2 মিনিটের রাস্তা, তাই উনি এক দৌড়ে বাড়িতে চলে আসেন। এসে দেখে বাড়ির সবাই কান্নাকাটি করছে। ওনার মা বলে যে মাঠের উত্তর দিকে দৌড়ে গেছে তোর ভাই। তখন উনিও মাঠের দিকে দৌড় দেন, ওনার ছোট ভাইয়ের দিকে আর কি, যেখানে সে আছে খুঁজতে থাকেন। এদিকে ওনার আপন বোন ও চাচাতো বোন তারাও দৌড়াচ্ছিল, ওনার ছোট ভাই কোন দিকে গেছে। মাঠ দিয়ে দৌড়াতে দৌড়াতে পাশের গ্রামের একটা বাড়ির পুকুর পাড়ে ওখানে গিয়েছিল তার ছোট ভাই। আর পুকুর পাড়ে একটা গাছে উঠে গাছের ডালের সাথে সে দড়ি বাঁধছিল আর কি, মানে সে গলায় দড়ি দেবে। তো উনিও গাছে উঠে কোন রকম ভাবে, মানে তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে ভাই সোনা ভালোবাসা দিয়ে গাছ থেকে তাকে নামিয়ে আনা হয়। কিছু সময় পর বাড়িতে নিয়ে আসা হয় তাকে। তারপর তার মা আবার যখন একটু বকা দিয়েছে, তখন ওনার ছোট ভাই আবারও ঘরের বারান্দা থেকে উঠে দৌড় দেয়। এবার দৌড় দেয় তাদের বাগানের দিকে। ওই বাগানে একটা গাব গাছ ছিল, আর ওই গাব গাছে উঠে ওনার ভাই একটা ডালের সাথে দড়ি বেঁধে গলায় দড়ি দেবে দেবে ভাব, মানে গলায় দড়ি লাগে ওখান থেকে ঝুলে পড়বে। তো এমন একটা সময় আবার এই আশরাফুল ভাই সেখানে উপস্থিত হন। অনেক কষ্টে সেই দড়ি খুলে আবার তাকে নিচে নামিয়ে আনা হয়। তো এই যে সমস্যাটা সৃষ্টি হয় যে ওনার ভাই কেন এই আত্মহত্যা করার যে প্রবণতা এই দিকে চলে গেল, তো এগুলো মূলত ওনারা আসলে সহজে বুঝতে পারছিলেন না। হঠাৎ করে সুস্থ স্বাভাবিক মানুষটা কেমন অস্বাভাবিক হয়ে গিয়েছে। তখন আশেপাশের লোকজন কিছু পরামর্শ দেয় যে তার লক্ষণ তো ভালো না, তো এটাকে ডাক্তারি বিদ্যায় ঠিক করা যাবে না, এটা কবিরাজি বিদ্যা দিয়ে ঠিক করতে হবে। তখন ওনার যে দাদা ছিল, এই আশরাফুল ভাইয়ের দাদা, দাদাকে সবকিছু খুলে বলে। তখন দাদা বলে যে ঠিক আছে, আমি নিজেই এটা ট্রিটমেন্ট করবো, কারণ দাদা উনি টুকটাক কবিরাজিও জানতেন। তো উনি বললেন যে রাত 8টার দিকে আমি এটা ট্রিটমেন্ট করব। তো উনি রাত 8টার দিকে ওনাদের বাড়িতে আসেন। তখন ওই আমাদের ওই যে কবিরাজ আর কি, দাদা কবিরাজ, তো উনি ধান কাটার যে কাঁচি রয়েছে এই কাঁচি দিয়ে উঠোনে কিছু একটা আঁকেন এবং তার ভিতরে আরবিতে কিছু একটা লেখেন। তারপর ওনার ছোট ভাইকে সবাই মিলে ধরাধরি করে ওখানে আনার চেষ্টা করেন, কিন্তু তার ছোট ভাই কিছুতেই ওর মধ্যে এসে বসতে রাজি না। তো যাই হোক, অনেক কষ্টে তাকে ওখানে বসানো হয়। কবিরাজ তার ব্যাগ খুলে কিছু জিনিসপাতি বের করে ওনার ভাইয়ের সামনে সে নিজেও বসে। কবিরাজ চোখ বন্ধ করে কিছু একটা বিড়বিড় করে পাঠ করতে শুরু করে। তেলের সাথে আরো কিছু মিক্স করে ওনার ভাইয়ের মুখের দিকে মারতে লাগে। আর ওই সময় ওনার ভাই জোরে জোরে কান্না শুরু করে দেয়। কবিরাজ পড়া তেল ওনার ভাইয়ের কপালে, নাকে, কানে লাগিয়ে হাত দিয়ে চাপ দিতে শুরু করে। এক পর্যায়ে ওনার ভাই বলে ওঠে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, সব বলছি আমি। তারপর সে বলতে শুরু করে, আমি হচ্ছি সেই ছেলেটার সাথে থাকা জিন, যেই ছেলেটা 11 বছর বয়সে পরিবারের সাথে ঝগড়া করে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল, তাকে আমি সুইসাইড করতে উদ্বুদ্ধ করেছিলাম। তো কবিরাজ বলল,
তুই এই ছেলেটাকে ধরেছিস কেন? তুই ওকে উদ্বুদ্ধ করেছিস, তুই তো তোর কাজে সফল হয়েছিস, তাহলে একে ধরেছিস কেন? একে ছেড়ে দে। তখন ওই জিনটি বলে যে এই ছেলেটিও এর সাথে লেখাপড়া করত, একসাথে চলাফেরা করত, খেলাধুলা করত, তো একেও আমি নিয়ে যাব, এই জন্য একে আমি ধরেছি। এই দুইটাকে আমি না নিয়ে ছাড়বো না, একটাকে তো নিয়েছি, এবার এটাকে নেব, এই জন্যই একে আমি বারবার নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কবিরাজের সাথে জিনের তর্ক বিতর্ক চলতে থাকে। এক পর্যায়ে ওই জিনটি এই আশরাফুল ভাইয়ের ছোট ভাইকে ছেড়ে দিতে রাজি হয়। আর এই যে এত ঘটনা ঘটছে, এই আশরাফুল ভাই, ওনার পরিবারের সদস্যরা, তারা তো রীতিমতো আকাশ থেকে পড়ছে, বিশ্বাসই হচ্ছে না যে এগুলা কি হচ্ছে। আর সবকিছু না জেনে এই আশরাফুল ভাই, তার মা বা পরিবারের সদস্যরা তার ছোট ভাইকে কতই না মারধর করেছে। তো যাই হোক, কিছু সময় পর তার ছোট ভাই সুস্থ হয়ে ওঠে, মানে ওই জিনটি তাকে ছেড়ে দিয়ে চলে যায়। চলে যাওয়ার পর সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছু সময় পর আবার তার জ্ঞান ফেরত আসে। সবাই মিলে তার ভাইকে ধরে ঘরে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর তার ছোট ভাই তার মায়ের কাছে ভাত খেতে চায়, তো তার মাও তাকে ভাত খেতে দেয়। এবং ভাত যখন খাচ্ছিল তখন মনে হচ্ছিল সে কতদিন খায় না তৃপ্তি সহকারে। আর তার খাওয়া দেখে সবার কাছেই খুব খারাপ লাগছিল, যে মনে হচ্ছে যে সে কত বছর যে তৃপ্তি সহকারে খায়নি, আর তার যে খাওয়ার ধরনটা, এটা যে কোনো মানুষ দেখলে মানে খুব খারাপ লাগবে। একটা মানুষ বহু বছর ক্ষুধার্ত থাকলে হঠাৎ করে সামনে খাবার পেলে যেভাবে খায়, ঠিক সেভাবে। এটা অস্বাভাবিক কিছু ছিল না, স্বাভাবিকই ছিল। কবিরাজ বলে যে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। সে কিছু ঝাড়ফুঁক করে দেয় এবং বলে যে যদি কখনো আবার ওই দুষ্ট জিনটি তাকে ডিস্টার্ব করার চেষ্টা করে, তাকে যেন আবার খবর দেয়া হয়। বেশ কিছুদিন ভালোই কাটছিল। এরপরে ওই দুষ্ট জিনটি তার খুব কাছাকাছি না আসলেও দূর থেকে ওই জিনটি, ওই যে তার যে বন্ধু, যে বন্ধুটি প্রথমে গলায় দড়ি দিয়ে মারা গেছিল, মানে ওই আশরাফুল ভাইয়ের ছোট ভাইয়ের বন্ধু আর কি, সেই বন্ধু সুরত ধরে তার কাছে আসতো, একটু দূরে দূরে থাকতো। সেটা কি বলতো, চল আমার কাছে তোকে নিয়ে যাই, যাবি না, আমরা একসাথে খেলবো, ঘুরবো, এগুলা বলতো। আর ওই সময় তো আশরাফুল ভাইয়ের ছোট ভাই, সে তো সবকিছু বুঝেছিল, তাকে বলা হয়েছিল যে এই ধরনের সমস্যা কিন্তু হবে, তুই কিন্তু এরকম দেখবি। তখন সে এসে পরিবারকে বলে যে আমি তো ওকে দেখি, ও ওরকম যে আসে আমাকে বলে এটা। তখন আবার ওনাদের যে দাদা, সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ আবারও কিছু ঝাড়ফুঁক করে দেন এবং আস্তে আস্তে এই আশরাফুল ভাইয়ের ছোট ভাই তিনি স্বাভাবিক হয়ে যান। কিন্তু স্বাভাবিক হলেও একটা সমস্যা যেটা দেখা যায় সেটা হলো যে সে আর লেখাপড়া করেনি, লেখাপড়ায় তার আর মনোযোগ বসেনি। সে এমনিতে বাড়িতে টুকটাক কাজ করে। এখন তার বয়স 17 বছর প্লাস হয়ে গেছে। 2016 সালে তার বয়স ছিল 11 বছর, এখন 17 বছর মতো আর কি। তো এখন সে হালকা কাজ করে, মূলত সে ভারী কাজ টাজ করে না। তো ওই যে ঘটনাটা যেটা ঘটেছে, ওই জীবনটা, মানে ওই সময়ের ওই জীবনটা তার বাকি জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। তো আশরাফুল ভাই, উনি ওনার যে বাড়ি, এই ওনার বাড়ির একদম ডিটেলস আমাকে বলে দিয়েছেন, তার ছোট ভাইয়ের নাম বলেছেন এবং যে ছেলেটা মারা গিয়েছে তার নামও বলেছেন। সঙ্গত কারণে এই কয়েকটা বিষয় প্রকাশ করতে নিষেধ করেছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি আমরা শেয়ার করলাম, এই ধরনের ঘটনা অনেক সময় আমরা পাই। সাধারণত আত্মহত্যায় মানে প্রেরণা দানকারী এক ধরনের দুষ্ট জিন রয়েছে, যদিও বা এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। তো এটা অনেক সময় আপনার সাইকোলজিক্যাল যেই ট্রিটমেন্টগুলো রয়েছে সেগুলোতে ভালো হয়ে যায়, কিন্তু সেগুলো যদি সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের ফলে হয় তাহলে সেটা ওই ট্রিটমেন্টে ভালো হবে। কিন্তু বিশেষ কোনো কারণ ছাড়া হঠাৎ করে যদি কারো মধ্যে এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে বুঝতে হবে এটা জিনের প্রভাবে হয়েছে। তখন ডিফারেন্ট ওয়েতেই চিকিৎসা করাতে হবে। মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতাটা বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে, হতাশা থেকে সৃষ্টি হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যার ফলে সৃষ্টি হতে পারে। কিন্তু কোনো সমস্যা নাই, হঠাৎ করে কারোর মধ্যে এই সমস্যা দেখা দিয়েছে, তাহলে তো আমরা নিশ্চয়ই বুঝে নেব এটা স্বাভাবিক কোনো ব্যাপার নয়। সবকিছু মানে হলেই যে আমরা খালি দোষ দিয়ে দেবো জিনের ঘাড়ে, এটা কিন্তু
আমাদের ধর্ম সেটা মানে সাপোর্ট করে না, কারণ অনেক বিষয় জিন রিলেটেড না, কালো জাদু রিলেটেড না, এটা অন্য সমস্যা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আমরা মেডিকেল ট্রিটমেন্ট যেই বিষয়ে প্রযোজ্য ছিল সেটা না করে আমরা বিভিন্ন কবিরাজ তান্ত্রিকের কাছে নিয়ে যাই, ফলে পরিস্থিতি আরো খারাপ হয়। একটা সময় মানুষ মারাও যায়, আমরা মনে করি জিনের কারণে মারা গিয়েছে, আসলে সেটা তো ভিন্ন কারণে হতে পারতো। এই জন্য আমরা সর্বপ্রথম চেষ্টা করব মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে বিষয়টা সমাধান করার জন্য। যদি দেখা যায় যে না, কোনো সমস্যা ধরা পড়ছে না, তাহলে আমরা রুকিয়া করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ আশরাফুল ভাইকে, উনি মালয়েশিয়ার পেনাং থেকে এই ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। ওনার কোনো পার্সোনাল নাম্বার নেই, উনি ইন্টারনেট সিম ইউজ করেন বলেছেন, যার কারণে ওনার সাথে আসলে সরাসরি যোগাযোগ করতে পারলাম না। আর ওনার ছোট ভাইয়ের জন্য শুভকামনা জানাচ্ছি। আমরা চাই যে তিনি আস্তে আস্তে আরো স্বাভাবিক জীবনে ফেরত আসুন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে প্রিয় লিসেনার্স।